রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা গল্পের চেয়েও অদ্ভুত শোনায়। আজকের এই আলোচনা বাংলাদেশের রাজনীতির এমনই এক মোড় ঘোরানো ঘটনা নিয়ে, যেখানে একসময়ের শত্রু আজকের বন্ধু, আর রাজনৈতিক কৌশল সেখানে বুমেরাং হয়ে ফিরে আসে। একবার ভাবুন তো, ২০০১ সালে যে জামায়াতে ইসলামীর সাথে জোট করার প্রতিবাদে একজন নেতা নিজের হাতে গড়া দল বিএনপি ছেড়ে দিলেন। প্রায় ২ যুগ পর সেই নেতাই কিনা সেই জামায়াতের সাথে হাত মেলাচ্ছেন, আর টার্গেট তার সাবেক দল বিএনপি। এটাই কর্নেল অলি আহমেদের রাজনৈতিক যাত্রার সবচেয়ে বড় প্যারাডক্স। কিন্তু কিভাবে এটা সম্ভব হল? এই গল্পের ভেতরে রহস্যটা কি? এই জটিল রাজনৈতিক সমীকরণ আর তার পেছনের ঘটনাগুলো বুঝতে আমরা কয়েকটা ধাপে পুরো গল্পটা দেখব। প্রথমে জানব এই অবিশ্বাস্য জোটের চরিত্র কারা, তারপর ফিরে যাব ২০০১ সালের সেই বিভেদে, এবং সব শেষে বিশ্লেষণ করব এই নতুন খেলার ভবিষ্যৎ কি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই জেনে নেওয়া যাক এই গল্পের মূল চরিত্রদের আর তাদের এই নতুন জোটটা কেন এতটা বিস্ময় তৈরি করেছে। এই রাজনৈতিক মঞ্চে আসলে ৩ জন প্রধান খেলোয়াড়। একদিকে আছেন কর্নেল অলি, একজন বীর প্রতীক মুক্তিযোদ্ধা। আরেকদিকে জামায়াতে ইসলামী, যাদের মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক আছে। আর এই দুই বিপরীত মেরুর চরিত্রকে এক বিন্দুতে মিলিয়ে দিয়েছেন তৃতীয় একজন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার একটা মন্তব্যই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। কর্নেল অলি আর বিএনপির নেতৃত্বের মধ্যে এই যে বিরোধ, এর শুরুটা আসলে কোথায়? এর জন্য আমাদের প্রায় ২ দশক পেছনে ফিরে যেতে হবে। দেখুন, ঘটনার শুরুটা হয়েছিল খুবই ছোট একটা ব্যাপার নিয়ে, মাত্র একটা আসন। কিন্তু এর পরিণতি ছিল অনেক বড়। নিজের দাবি মানা না হওয়ায় আর পরে মন্ত্রিত্ব না পেয়ে কর্নেল অলি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি শুধু দলই ছাড়েননি, বরং বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সাথে জোট করেছিলেন। এর পরের বছরগুলোতে কর্নেল অলির রাজনৈতিক পথটা ছিল বলতে গেলে একটা রোলার কোস্টারের মতো। অনেক ভাঙাগড়া আর আনুগত্য বদলের মধ্য দিয়ে গেছে তার রাজনীতি। চলুন দেখি সেই সময়টা কেমন ছিল। আওয়ামী লীগের সাথে সম্পর্ক চুকিয়ে তিনি কিন্তু বিএনপিতে ফিরে এসেছিলেন এবং দীর্ঘ সময় অনুগতও ছিলেন। কিন্তু আসল টুইস্টটা আসে যখন তার নিজের দলের বড় বড় নেতারাই তাকে ছেড়ে বিএনপিতে চলে যান। এই ঘটনায় তিনি নিজেকে চরম অপমানিত এবং প্রতারিত বোধ করেন, আর ঠিক তখনই তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ইউটার্ন কান। আর এই যে বিশাল একটা ইউটার্ন, এর পেছনে তাৎক্ষণিক অনুঘটক হিসেবে কাজ করেছে বিএনপির বর্তমান নেতৃত্বের একটা বড়সড় কৌশলগত ভুল। এখন এই স্লাইডের সবচেয়ে মজার বিষয় হল এই একটি মন্তব্য। লন্ডন থেকে তারেক রহমান জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে এই কথাটা বলেছিলেন। তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, জামায়াতকে ১৯৭১-এর ভূমিকার জন্য কোণঠাসা করা। কিন্তু ফলাফল হল ঠিক উল্টো। জামায়াতকে একঘরে করতে গিয়ে তারেক রহমান এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যেখানে বীর মুক্তিযোদ্ধাদের সমর্থন পেয়ে জামায়াত উল্টো আগের চেয়ে বেশি বৈধতা পেয়ে গেল। যে ঢিলটা তিনি ছুঁড়েছিলেন জামায়াতকে ঘায়েল করার জন্য, সেটাই বুমেরাং হয়ে ঠিক তার দিকেই ফিরে এল। চলুন এবার একটু গভীরে যাই। এই যে একটা জোট হল, এর পেছনের আসল অঙ্কটা কি? কোন পক্ষ কি চাইছে? এখানে কার কি লাভ? এই টেবিলটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে এখানে আদর্শের চেয়ে বাস্তবতা আর কৌশল অনেক বেশি গুরুত্বপূর্ণ। কর্নেল অলির মূল লক্ষ্য হল তারেক রহমানকে একটা রাজনৈতিক শিক্ষা দেওয়া, আর অন্যদিকে জামায়াত কর্নেল অলির মুক্তিযোদ্ধা পরিচয়টা ব্যবহার করে নিজেদের ভাবমূর্তিটাকে নতুন করে ব্র্যান্ডিং করতে চাইছে। ভেতরের খবর হল জামায়াত এলডিপিকে মাত্র একটি আসন ছাড়তে রাজি। এটা কিন্তু কর্নেল অলির জন্য একটা বড় রিয়ালিটি চেক। জামায়াত তাকে এমপি বানানোর জন্য জোটে নিচ্ছে না, নিচ্ছে তার মুক্তিযোদ্ধা ইমেজটা ব্যবহার করার জন্য। আর অলিও হয়তো এখন এমপি হওয়ার চেয়ে প্রতিশোধ নেওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন। জামায়াত ঠিক এই কাজটাই করছে। এই কনসেপ্টটাকে বলে পলিটিক্যাল রিব্র্যান্ডিং। এতদিন ধরে তাদের যে ৭১-এর কলঙ্ক বহন করতে হচ্ছিল, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এই যোগদান সেই দাগটা মোছার ক্ষেত্রে তাদের অনেক সাহায্য করছে। এটা তাদের জন্য একটা সুপরিকল্পিত কৌশল, যা তাদের মূলধারার রাজনীতিতে গ্রহণযোগ্যতা বাড়াতে পারে। এই নতুন জোটটা বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু বড় বড় প্রশ্ন তৈরি করেছে, যার উত্তর হয়তো সময় বলে দেবে। তাহলে প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটা হল যে ৭১-এর কার্ড ব্যবহার করে জামায়াতকে কোণঠাসা করতে চাওয়া হয়েছিল, সেই একই কার্ড কি শেষ পর্যন্ত বিএনপির জন্য একটা আত্মঘাতী গোলে পরিণত হল? আর দ্বিতীয় প্রশ্নটা হল, এই যে মুক্তিযোদ্ধারা পাশে দাঁড়ালেন, এই নতুন বৈধতা পেয়ে জামায়াত কি ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সাহস পাবে? বিশ্লেষকরা মনে করছেন এটা তাদের দর কষাকষির ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেবে। আর সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের রাজনীতির একটা মৌলিক প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে।
আজকের শত্রু যদি কালকের বন্ধু হতে পারে তাহলে কি রাজনীতিতে নীতি বা আদর্শের চেয়ে ব্যক্তিগত স্বার্থই শেষ কথা? এটা আসলেই একটা ভাবনার বিষয়।